দেখেন, আমরা কারোর সাথে প্রথম যুদ্ধ করতে চাই না, কিন্তু কেউ যদি আমাদের যুদ্ধ চাপিয়ে দেয় তো আমরা পিছপা হতে জানি না। কিন্তু যখন গর্জন দেয় তখন কুকুরগুলি পালাতে বাধ্য থাকে। এই দেশটা 92% মুসলমানদের দেশ। মুসলমান সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে। জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম শুধু নির্বাচনের জন্য না, এই দেশকে সংস্কার করার জন্য। সে শুধু আওয়ামী লীগ কেন, যদি আমিও সন্ত্রাসী হই, আমিও চাঁদাবাজ হই, আমিও দুর্নীতিবাজ হই, তা আমাকেও নিষিদ্ধ করা উচিত। যারা শেখ সাহেবের ভক্ত ছিল তারা শেখ সাহেবকে হত্যা করেছে, যারা শেখ হাসিনার সবচেয়ে ভক্ত ছিল তারা শেখ হাসিনাকে বিদায় দিয়েছে। মমতা ব্যানার্জিকে আমি অনেক ভালো মনে করতাম, কিন্তু তার বক্তব্যকে আমি গ্রহণ করতে পারি না। রুস্কানি। আমরা গোলামের জাত নই, আমরা বাঘের জাত। কারোর পায়ের নিচে মাথা দেওয়ার অভ্যাস আমাদের নেই। কাজে ইসকন এক জিনিস, এদেশের সংখ্যালঘু হিন্দু ভিন্ন জিনিস। স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মিরাজউদ্দিন। অতিথি হিসাবে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন দেশবরণ্য আলেমেদিন, বিশিষ্ট রাজনীতিবিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। মুফতি সৈয়দ ফয়জুল করিম, আমাদের কালের কণ্ঠের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনার কাছে প্রথমে জানতে চাইব, ছাত্র জনতার অভ্যুত্থানের পর বর্তমান দেশের পরিস্থিতি কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমরা যা ভাবছি তার চেয়ে অনেক ভালো আছে। হঠাৎ করে এক নতুন রাষ্ট্রের ক্ষমতা যারা অধিষ্ঠ হয়েছেন, এই রাষ্ট্র সম্পর্কে তাদের জানাশোনা তো খুবই কম ছিল, যেহেতু তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আগে পালন করেননি। এদেশের অনেক মানুষ ভেবেছিল যে ৭১-এর পরে যেমন দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল, আমাদের দেশে সেই দুর্ভিক্ষ সৃষ্টি হবে, অর্থনীতি পঙ্গু হয়ে যাবে, ভণ্ডুল হয়ে যাবে। কিন্তু আমরা দেখেছি যে আলহামদুলিল্লাহ অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের অর্থনীতি মোটামুটি চাঙ্গা রাখতে পেরেছেন। দেখেন, ভারত আসলে পার্শ্ববর্তী কান্ট্রির সাথে কোনো তিনি ভালো ব্যবহার করতে পারেনি। একমাত্র হিন্দু কান্ট্রি নেপাল, তার সাথে ভারতের সম্পর্ক ভালো না। ভুটানের সাথে সম্পর্ক ভালো না, মিয়ানমারের সাথে সম্পর্ক ভালো না, চীনের সাথে সম্পর্ক ভালো না, পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো না। আমাদের দেশে এক তার গোলাম সরকার বসিয়েছিল, কিন্তু সে যাওয়ার পরে তো যেহেতু বাসা ভেঙে গেছে, একটু তো লাভঝাপ করতেই চাপে, লম্পজম্প করতেই থাকবে। কিন্তু আমি ভারতের লোকদেরকে বলবো এবং সরকারকে বলবো যে পায়ে পাড়া দিয়ে বাংলাদেশের সাথে যুদ্ধ করার চেষ্টা করবেন না, এই দুঃসাহস দেখাবেন না। যদি কোনো অবস্থাতেই বাংলাদেশের সাথে আপনি যুদ্ধ করার দুঃসাহস দেখান, তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এমন শিক্ষা দিবে যে শিক্ষা ভারত কোনোদিন পায়নি এবং ভবিষ্যতেও পাবে না। দেখেন, আমরা কারোর সাথে প্রথম যুদ্ধ করতে চাই না, কিন্তু কেউ যদি আমাদের যুদ্ধ চাপিয়ে দেয় তো আমরা পিছপাও হতে জানি না। কেন, মুসলমানদের চরিত্র হলো সামনে অগ্রসর হয়, তারা পিছনে হটে না। তাদের গুলি বুকে লাগে, পিঠে লাগে না। আপনি দেখেছেন ভারতের উগ্রবাদী সন্ত্রাসীরা খোলা তলোয়ার নিয়ে তারা আমাদের হুমকি দিচ্ছে, আমাদের পতাকা আহ্বান করতেছে, 15 মিনিটের জন্য বর্ডার খুলে দেওয়ার অনুরোধ জানাচ্ছে। আমি মনে করি 15 দিন নয়, 15 বছরও যদি বর্ডার খোলা থাকে, ভারতের একটা মানুষ আমাদের বাংলাদেশের দিকে কদম বাড়াতে পারবে না। যদি কদম বাড়ায়, পাও বাড়ায়, বাঘ ভেঙে দেবে বাংলাদেশের মানুষ। কাজে এটা আমি কিছু মনেই করি না, থোড়াই কেয়ার করি। ওদের লম্পজম্প হুমকি আমি থোড়াই কেয়ার করি। দেখেন, বাঘ বেশি হুঙ্কার দেয় না, শ্রীগাল সবসময় বকাবকি করে, কিন্তু যখন হুঙ্কার দেয় তখন শ্রীগাল কিন্তু পালাতে বাধ্য হয়। কুকুর সারাদিন ভেউ ভেউ করতে থাকে, কিন্তু সিংহ সবসময় গর্জন দেয় না। কিন্তু যখন গর্জন দেয় তখন কুকুরগুলি পালাতে বাধ্য থাকে। ঠিক আমিও মনে করি আমরা বাঘের মতো, সিংহের মতো, আমরা সারাদিন বক 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 করি না। যদি হুঙ্কার দেই তাহলে ওরা পালাতে বাধ্য হবে। ইসলামকে ধ্বংস করার চক্রান্ত ইসলামের দুশ্মনরা জীবনভরই করেছে। দাড়ি টুপি, শুধু দাড়ি টুপি নয়, এমনকি ফজরের সময়কে জামাতে নামাজ পড়তে যায় তাকে পর্যন্ত গোয়েন্দারা লক্ষ্য করত, তাকে জঙ্গি বলা হতো, তাকে সন্ত্রাসী বলা হতো। অথচ এই দেশটা 92% মুসলমানদের দেশ। মুসলমান সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে, সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান এবং আলেমরা। আজ পর্যন্ত বৈষম্য শিকার আলেম। দাড়ি টুপি রেখে অনেক জায়গায় চাকরি করা যায় না, অনেক প্রতিষ্ঠানে চাকরি করা যায় না। বাংলাদেশের এমন অনেক প্রতিষ্ঠান আছে যেখানে নামাজ পড়ার ব্যবস্থা নেই। বাংলাদেশে এমন অনেক প্রতিষ্ঠান আছে যেখানে বোরখা পরে ঢোকা যায় না। অথচ এই দেশটা মুসলমানদের দেশ। এই দেশ মুসলমানদের কারণেই স্বাধীন হয়েছিল। আমি মনে করি এগুলো সব ভারতের চক্রান্ত। ভারত চিন্তা করছে যদি মুসলমানদেরকে ধ্বংস করা যায় তাহলেই তারা নিরাপদ, আর মুসলমানকে ধ্বংস করতে না পারলে এই দেশকে তারা কোনোদিন দখল করতে পারবে না। এটা সম্পূর্ণ ভারতের চক্রান্ত। কাজী শেখ হাসিনা সে দেশের শাসক ছিল না, বরং সে ভারতের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। এটা বিশ্বাস করি যে ভারতের বহু সংবাদ মাধ্যম এদেশে আছে, প্রচার মাধ্যম এদেশে আসছে। অনেক সাংবাদিক ভারতের এদেশে কাজ করে, যারা এদেশের সাংবাদিক নয়, এদেশের মাটি মানুষের কথা বলে না। এখন সংবাদ মাধ্যম কিভাবে বলতে পারে যে দাড়ি রাখলে, টুপি পরলে ভদ্র, টাকনুর উপরে কাপড় পরলে যে জঙ্গির যে আলামত গুলি বাতিয়েছে, একজন খাঁটি মুসলমানদের যে চিহ্ন
সেই খাঁটি মুসলমানের চিহ্নকেই তারা জঙ্গি হিসেবে ট্রিট করছে। আমি মনে করি যারা যেই পত্রিকাগুলিতে এই সমস্ত সংবাদ প্রচার করছে তারা এই মাটি এবং মানুষের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেনি, বরং এ দেশকে ধ্বংস করার চক্রান্তে তারা লিপ্ত ছিল। আমি শুধু স্পেসিফিক তাদের কথা বলবো না, যারাই এই দেশ এই মানুষের বিরুদ্ধে কথা বলবে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে কোনো অবস্থাতেই এদেশে কোনো জায়গাতেই কাজ করার কোনো অবস্থাতেই যুক্তি নেই, কোনো অধিকার নেই। চাই সে সংবাদ মাধ্যমে হোক, চাই সে চাকরিজীবী হোক, চাই সে সংস্থা হোক না কেন, যারা দেশ এই মাটি এবং মানুষ নিয়ে কথা বলবে না, এই দেশে চাকরি করার কাজ করার কোনো অধিকার তাদের নেই। তারা এদেশের দুশ্মন, মুসলমানদের দুশ্মন, এই জাতির দুশ্মন। আমরা রাস্তায় ছিলাম, আপনি দেখেছেন আমি রাস্তায় ছিলাম, আমাদের দল রাস্তায় ছিল, আমাদের ক্যাডারের কোনো নেতা কিন্তু রাস্তায় ছিল না, আমাদের মানের কোনো লিডার কোনো রাস্তায় ছিল না। আমরা কিন্তু জীবনের মায়া ত্যাগ করে সবকিছু উপেক্ষা করে রাস্তায় ছিলাম, গুলির মুখে ছিলাম, জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম শুধু নির্বাচনের জন্য নয়, এদেশকে সংস্কার করার জন্য। যারা শুধু নির্বাচন করে, আমি মনে করব এদেশের মানুষের আন্দোলনের উদ্দেশ্য তারা বুঝতে পারে নাই, বুঝতে ব্যর্থ হয়েছে। এদেশের মানুষ শান্তি চায়, মুক্তি চায়, সন্ত্রাস মুক্ত একটা দেশ চায়, চাঁদা মুক্ত দেশ চায়, কল্যাণ মুখে এক দেশ চায়। কাজে সংস্কার ব্যতীত হঠাৎ করে নির্বাচন দিলে লাভটা কি? তাহলে রক্ত কেন দিয়েছে মানুষ, কেন পঙ্গু হয়েছে, কেন জীবন দিয়েছে? কাজেই আমি মনে করি সংস্কার করার ভিত্তিতে যৌক্তিক টাইমে নির্বাচন দেওয়া উচিত, কিন্তু সংস্কার না করা ব্যতীত নির্বাচন করলে সেই আগের সেই একই তো হলো, ফায়দাটা কি হলো? যেই নাও সেই কদু। আমি কোনো স্পেসিফিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। আমি মনে করি যে দলের মধ্যে সন্ত্রাসী থাকবে, চাঁদাবাজ থাকবে, গুন্ডা থাকবে, বদমাশ থাকবে, খুনি থাকবে, লুটেরা থাকবে, সে দলকে নিষিদ্ধ করা হোক। সে শুধু আওয়ামী লীগ কেন, যদি আমিও সন্ত্রাসী হই, আমিও চাঁদাবাজ হই, আমিও দুর্নীতিবাজ হই, তা আমাকেও নিষিদ্ধ করা উচিত। একটা আইন থাকা উচিত যে এই আইনের মধ্যে যে পড়বে তার রাজনীতির অধিকার নেই, এই আইনের ভিতরে যে থাকবে সে তারই রাজনীতি করার অধিকার আছে। এই জন্য আমি মনে করি একটা আইন পাশ করা উচিত, একটা নীতি আদর্শ থাকা উচিত যে যেই দলের মধ্যে, যে গোষ্ঠীর মধ্যে চাঁদাবাজ থাকবে, লুটেরা থাকবে, দুর্নীতিবাজ থাকবে, খুনি থাকবে, জালেম থাকবে, ধর্ষক থাকবে, সেই দলকে নিষিদ্ধ করা হোক, সে যেই হোক না কেন। এদেশে হাজারো ভালো ভালো উপদেষ্টা আছে, ভালো ভালো যোগ্যতা সম্পন্ন আছে, কিন্তু আমরা প্রতিবাদ করার পরেও দেখা যায় আমাদের কথার প্রতি তার কোনো কর্ণপাত নেই। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যে মানুষ যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আপনাদেরকে ক্ষমতা দিয়েছে, যদি সে আশা এবং আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে না পারেন তাহলে আপনারা ব্যর্থ হবেন। এই জাতি কষ্ট পাবে, এই জাতি ব্যর্থ হবে, ফ্যাসিস্ট আবার এদেশে ক্ষমতায় আসবে, এদেশে আবার সন্ত্রাসবাদ চলবে। কাজে আমি চাই অন্তর্বর্তী সরকার কোনো বিতর্কিত উপদেষ্টা সেখানে না থাকুক, ভালো ভদ্র, যাদের ব্যাপারে কোনো প্রশ্ন নেই, এরকম ব্যক্তিদের মাধ্যমে দেশ পরিচালনা করা হোক, এটা আমি চাই। আর অন্তর্বর্তী সরকারকে বলবো আপনি প্রশাসনকে শক্তিশালী করুন, এর মধ্যে যারা দালাল চক্র আছে তাদেরকে ধাম ধাম বাদ দিয়ে দেন এবং শক্ত হস্তে দেশ পরিচালনা করুন, শক্ত হস্তে, ঢিলা ঢালা নয়, শাসকের মতো দেশ পরিচালনা করুন। আপনার সাথে আমরা আছি তো, যদি আপনি আমাদের কথা মানেন, দেশের কল্যাণে কাজ করেন, আমরা থাকবো। আর দেশের কল্যাণে যদি কাজ না করেন, বিতর্কিত কোনো উপদেষ্টা নিয়োগ দেন এবং ঘাট তাড়ামি করেন, তাহলে আমরাই তাদের বিরুদ্ধে প্রথম আন্দোলনে নামবো। যারা শেখ সাহেবের ভক্ত ছিল তারা শেখ সাহেবকে হত্যা করেছে, যারা শেখ হাসিনা সবচেয়ে ভক্ত ছিল তারা শেখ হাসিনাকে বিদায় দিয়েছে। এটা দুনিয়ার রীতি। এদেশের মানুষ কার গোলামি করে না, এদেশের মানুষ তারা চায় মুক্তি, শান্তি, স্বাধীনতা। যে দল, যে গোষ্ঠী মানুষের কণ্ঠরোধ করবে, স্বাধীনতা বিসর্জন দেবে, এই মাটি মানুষের সাথে গাদ্দারি করবে, বিদেশি গোলামি করবে, তাদেরকে এদেশের মানুষ কোনোদিন গ্রহণ করবে না। আপনি দেখেন শেখ হাসিনা ছিল কি, ভারতের একটা গোলাম মুখ্যমন্ত্রী, লেন্দুক দর্জির মতো দেশকে বিক্রি করা চক্রান্ত করছে সে। এমন সে নিজেই তো বলেছে ভারতকে আমি এমন কিছু দিয়েছি যা কোনো দেশে বলতে পারবে না, এ কথা তার। অথচ ভারত আমাদের সাথে কি বন্ধুত্ব সুলভ আচরণ করতেছে আপনারা নিজেরা দেখতেছেন। অকারণে সে আমাদের যুদ্ধ চাপিয়ে দিচ্ছে, আমাদের পণ্য বন্ধ করার হুমকি দিচ্ছে, বন্ধ করে দিয়েছে। তারা আমাদের মানুষদের হত্যা করছে, হত্যা করার হুমকি দিচ্ছে। এই ভারত বন্ধ হয় কিভাবে আমাকে বলুন তো? তার গোলামি যদি করে সেও তো আমাদের দুশ্মন, সে আমাদের বন্ধু হতে পারে। ভারতের শান্তি রক্ষা বাহিনী পালানো উচিত।
সেখানে গরুর গোশত বহনের কারণে মানুষকে হত্যা করা হয়, মসজিদে ভেঙে দেওয়া হয়, মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করা হয়, বোরখা পরে সেখানে ঢুকলে তাদেরকে বাধা দেওয়া হয়, অপমান করা হয়, অপদস্থ করা হয়। সেখানে পাঠানো উচিত শান্তি রক্ষা বাহিনী। আমাদের দেশে কেন? আমাদের জন্য শান্তি আছে, মুক্তি আছে। আমি মনে করি মমতা ব্যানার্জিকে আমি অনেক ভালো মনে করতাম, কিন্তু তার বক্তব্যকে আমি গ্রহণ করতে পারি না। উস্কানি। ভারতের উদ্দেশ্যে বলবো যে আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না, কিন্তু যদি যুদ্ধ করার তার শখ থাকে তাহলে আমরা প্রস্তুত আছি। আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ভারতকে এমন শিক্ষা দিবে যা কোনোদিন সে পায় না এবং পাবেও না। যদি ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায়, আমরা প্রস্তুত আছি। আমরা গোলামের জাত নই, আমরা বাঘের জাত। আমরা মাথা উঁচু করে দাঁড়াই, কারোর পায়ের নিচে মাথা দেওয়ার অভ্যাস আমাদের নেই। যদি ভারত আমাদেরকে কিছু বন্ধ করে দেয়, লাপাত্তা, আমরা তোয়াক্কাই করি না। আমরা আমাদের নিজেদের সমস্ত ফসল আমরা ফলিয়ে তারপর ইনশাল্লাহ জীবিকা নির্বাহ করব। কারোর উপরে ভরসা করে আমরা জীবিকা নির্বাহ করতে চাই না। ভারতকে থোড়াই কেয়ার করি, ভারত কিচ্ছু না। আবার ইসকন কিন্তু ধর্মের নামে তার এই দেশকে ভালোবাসে না, এ দেশকে বিক্রি করার, আলাদা করার চক্রান্ত করতেছে। কাজে ইসকন এক জিনিস, এদেশের সংখ্যালঘু হিন্দু ভিন্ন জিনিস। আমি মনে করি ইসকনকে বন্ধ করা উচিত। আমাদের দেশের হিন্দুরা বা খ্রিস্টানরা খুবই ভালো আছে, বিগত দিনের সাথে অনেক শান্তিতে আছে, অনেক নিরাপদে আছে। বরং ভারতের হিন্দু তারা নিরাপদে নেই, ভারতের মুসলমান নিরাপদে নেই। কাজে আমাদের দেশের হিন্দুদেরকে নিয়ে, সংখ্যালঘুদেরকে নিয়ে চেঁচামেচির চেয়ে ভারতের উচিত সেই দেশের সংখ্যালঘুদেরকে কিভাবে নিরাপত্তা দিবে, কিভাবে তাদেরকে শান্তি দেবে, সে ব্যবস্থা করা উচিত ভারতের। আমি মনে করি এদেশের সংখ্যালঘুরা নিরাপদে আছে, থাকবে, একই সাথে কাজ করবো, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশকে ডেভেলপ করার চেষ্টা করবো।